দেখো স্টুডেন্ট, আজকে তোমাদের যে ক্লাসটা আমি তোমাদের নিতে চলেছি সেই ক্লাসটা হচ্ছে খুব ভাইটাল ক্লাস। অল্টারনেটার তোমাদের আগের ভিডিওগুলোতে আমি অল্টারনেটারের ডিটেলস আমি বুঝিয়েছি কোনটাকে কি বলে, অল্টারনেটার কেমন দেখতে হয়, অল্টারনেটার প্র্যাকটিক্যালি কেমন দেখতে। এটা হচ্ছে একটা অল্টারনেটার। এই যে অল্টারনেটার এসি জেনারেটর, যারই নাম এসি জেনারেটর তারই নাম অল্টারনেটার। অল্টারনেটারের দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে স্টেটর, একটা পার্ট হচ্ছে রোটর। একটা পার্ট স্টেটর, একটা পার্ট রোটর। রোটর মানে যেটা ঘুরবে ভিতরের পার্টটা। এবার অল্টারনেটার দুরকম হতে পারে, রোটেটিং ফিল্ড টাইপ হতে পারে, রোটেটিং আর্মেচার টাইপ হতে পারে। রোটেটিং ফিল্ড টাইপ অল্টারনেটার ভেরি ইউজফুল। কেন, তার কারণ আমি তোমাদের বলেছি। কোনো কোনো ক্ষেত্রে এই যদি ফিল্ডটা করে, এই যে ভেতরের দিকে যে ফিল্ড আছে এই ভেতরের দিকে যে ফিল্ড আছে, কোনো কোনো ক্ষেত্রে অল্টারনেটারে ফিল্ডটা করে, কোনো কোনো ক্ষেত্রে অল্টারনেটারে আর্মেচার করে। এবার রোটেটিং আর্মেচার হলে তার আউটপুট ভোল্টেজ কিন্তু কম হয়, আর রোটেটিং ফিল্ড টাইপ হলে তার আউটপুট ভোল্টেজ কিন্তু বেশি হয়, হাই আরপিএমে ঘোরানো যায়। রোটেটিং ফিল্ড টাইপ অল্টারনেটরি বেশি ইউজফুল, রোটেটিং ফিল্ড টাইপ অল্টারনেটরি আমরা বেশি ব্যবহার করি। পার্টসগুলো কী কী আছে তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি। অল্টারনেটরের ফিল্ডকে এক্সাইটেশনের জন্য আমাদের ডিসি সোর্স লাগবে। এই যে ডিসি সোর্স, এই যে ডায়োডটা আছে দেখছো, এই যে ডায়োড, এই যে ডায়োডগুলো আছে দেখতে পাচ্ছ, যেই আমরা ঘোরাচ্ছি এখান থেকে কিন্তু এক্সাইটেশনের জন্য ডিসি সোর্স তৈরি হচ্ছে। ডিসি সোর্স ফিল্ডকে এক্সাইটেড করছে। এই যে ডিসি সোর্স তৈরি হচ্ছে, এটা সেলফ এক্সাইটেড জেনারেটর, নিজে নিজে এক্সাইটেশন তৈরি করছে। আর এই যে পার্টটা তোমাদের অনেকের মনে কনফিউশন আছে, এই পার্টটা কি, এই পার্টটাও কিন্তু এক্সাইটেশনের জন্য ব্যবহৃত হচ্ছে, ডিসি সোর্সের জন্য। এই পার্টটা, এই যে এই পার্টটা, ঠিক আছে। আর ফিল্ডে রেগুলেটর লাগানো আছে, এই যে রিওস্ট্যাট, ফিল্ডে রিওস্ট্যাট, এটা হচ্ছে ফিল্ড রেগুলেটর। এটা হলো ফিল্ড রেগুলেটর বা ফিল্ড রিওস্ট্যাট। এখন অল্টারনেটর মানে তো বলেছিলাম একটা মেকানিক্যাল সোর্সের মধ্যে দিতে হবে, আর এক্সাইটেশনের জন্য ডিসি সোর্স দিতে হবে। দুটো সোর্স লাগবেই, তবে এসি জেনারেটর অল্টারনেটর এসি কারেন্ট তৈরি করবে। এটা একটা সিঙ্গেল ফেজ অল্টারনেটর, দেখতেই পাচ্ছ ছবিতে, এটা একটা সিঙ্গেল ফেজ অল্টারনেটর। এখন অল্টারনেটর দুরকম হয়, রোটেটিং ফিল্ড টাইপ আর একটা হচ্ছে রোটেটিং আর্মেচার টাইপ। একটা স্যালিয়েন্ট, একটা নন স্যালিয়েন্ট। স্যালিয়েন্ট হলে শ্যাফটের ডায়ামিটারটা মোটা হবে, শ্যাফটের লেন্থ ছোট হবে। আর নন স্যালিয়েন্ট হলে বলেছিলাম লম্বায় লেন্থ হবে, ডায়ামিটারটা সরু হবে, আরপিএম বেশি হবে। আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেখানে হাই আরপিএম দরকার, সেখানে আমরা নন স্যালিয়েন্ট। যেটা হাইডেল পাওয়ার প্ল্যান্ট, সেখানে স্যালিয়েন্ট ব্যবহার করব, আস্তে স্পিড। জলবিদ্যুৎ প্রকল্পে কোথায় কোনটা ব্যবহার করব সেটা সম্বন্ধে আমরা বলে দিয়েছি অল্টারনেটর সম্বন্ধে। এই অল্টারনেটর থেকে তোমাদের বোঝানোর উদ্দেশ্য কি, অল্টারনেটর যদি সামনে থাকে বোঝার ক্ষেত্রে, সামনে থাকে, সামনে থেকে কোশ্চেনগুলোকে যদি বুঝে নাও তাহলে খুব সুবিধা হয়। এখন তোমাকে ভাইবা বোর্ডেতে, যে কোনো ভাইবা বোর্ডে তুমি এই আইটিআই ফাইনাল পরীক্ষা দেবে, সেখানে ভাইবা বোর্ড ফেস করবে। তুমি যে কোনো চাকরির পরীক্ষা বলো, যে কোনো জায়গায় গিয়ে বলো, তুমি এই অল্টারনেটর থেকে কী কী কোশ্চেন ফেস করতে পারো। সচরাচর যে সমস্ত কোশ্চেনগুলো করে সেগুলো আমি তোমাদের বাংলায় বোঝানোর চেষ্টা করছি। একদম বাংলাতে যদি বুঝে নাও, তোমাদের অনেকের কনফিউশন হয়। ইংলিশে এমসিকিউ যখন পড়বে, বাংলার ছবিটা, এই অল্টারনেটরের ছবিটা এবং এর ডিটেলসটা যদি তোমাদের মাথায় থাকে, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আশা করি গোটা 30-40 কোশ্চেন এই অল্টারনেটর থেকে কিন্তু বিভিন্নভাবে করতে পারে। সেই কোশ্চেনগুলোকে আমি প্রথম থেকে তোমাদের বলে দিচ্ছি, এক এক করে বলছি, সেগুলো তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো। এখন প্রথমে তোমাকে জিজ্ঞেস করলো, ধরো একটা জলবিদ্যুৎ কেন্দ্রে অল্টারনেটরের তুলনায় তাপবিদ্যুৎ কেন্দ্রে অল্টারনেটরের পোল সংখ্যা কম থাকে, বেশি থাকে, না সমান থাকে। তাহলে তোমাকে এই এমসিকিউ মারতে গেলে কি করতে হবে? তোমাকে ফার্স্ট আমি বলেছি জলবিদ্যুৎ প্রকল্পে অল্টারনেটর কিন্তু লো স্পিড হয়, আর থার্মাল যেটা তাপবিদ্যুৎ প্রকল্প, তার অল্টারনেটরের স্পিড কিন্তু বেশি হয়। তাহলে এখান থেকে এই দুটো জ্ঞান যদি তোমার থাকে, এই অল্টারনেটর পড়তে গিয়ে এই দুটো জ্ঞান যদি তোমার থাকে অল্টারনেটর পড়তে গিয়ে, তাহলে এখানে নিশ্চয়ই জলবিদ্যুৎ কেন্দ্রে অল্টারনেটরের তুলনায় তাপবিদ্যুৎ কেন্দ্রে অল্টারনেটরের পোল সংখ্যা সবসময় কম থাকবে। কারণ আমরা জানি এইটা বিচার করতে গেলে আমাদের কি করতে হবে, NS = 120 F/P। দেখো একটা কোশ্চেন উত্তর মারাটা কিন্তু সঠিক পন্থা হলো না।
মুখস্থ করতে যাবে না, তোমাকে এটা জাজমেন্ট করতে হবে ক্যালকুলেটিভ দিয়ে, কারণ কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, তাহলে উল্টো কোশ্চেন দিলেই তুমি আর পারবে না। তাহলে কি হচ্ছে, এখানে ক্যালকুলেশন করতে হবে ns = 120 f/p। আমরা জানি p তলায় আছে, ns টা সিঙ্ক্রোনাস স্পিডটা উপরে আছে, তাহলে সিঙ্ক্রোনাস স্পিডের সঙ্গে পোলের ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। পোল সংখ্যা কমলে স্পিড বাড়বে, পোল সংখ্যা বাড়লে স্পিড কমবে, তাহলে নিশ্চয়ই এখানকার উত্তর অবশ্যই কম থাকবে হবে। নিশ্চয়ই একটা জলবিদ্যুৎ কেন্দ্রে অল্টারনেটরের তুলনায় তাপবিদ্যুৎ কেন্দ্রে অল্টারনেটরের পোল সংখ্যা অবভিয়াসলি কম থাকে, তাই হাই আরপিএম হয়। কেন কম থাকে বুঝতে পারলে? আমি কেন কোশ্চেনটা করছে এবং কেন এর উত্তরটা এটা হলো সেটা আমি পরপর বোঝানোর চেষ্টা করছি। হয়তো ভিডিওটা অনেকটা বড় হবে, কিন্তু কোশ্চেনগুলো খুব সুবিধা হবে জানতে। নেক্সট হচ্ছে, তোমাকে যদি কোশ্চেন করে জলবিদ্যুৎ কেন্দ্রে অল্টারনেটরের তুলনায় তাপবিদ্যুৎ কেন্দ্রে অল্টারনেটরের গতিবেগ কেমন থাকে। জলবিদ্যুৎ কেন্দ্রে যে অল্টারনেটর আমরা ব্যবহার করব, অর্থাৎ হাইডেল প্রজেক্টে যে অল্টারনেটর আমরা ব্যবহার করব, তাপবিদ্যুৎ কেন্দ্রে অল্টারনেটর কি হবে, তার থেকে বেশি স্পিড হবে, কারণ থার্মালের শক্তি বেশি, তাপের স্টিম তৈরি করি আমরা, তাপ শক্তি বেশি। তাই আমরা এই কোশ্চেন পড়তে গেলে আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, আমরা থার্মাল যে পাওয়ার প্ল্যান্ট আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা কিন্তু আরপিএম বেশি স্পিড থাকে, আরপিএমটা বেশি থাকে। হাইডেলের তুলনায় থার্মালে কিন্তু স্পিডটা সবসময় বেশি থাকে। নেক্সট কোশ্চেন আমরা নেক্সট আসছি, বড় একটা ডায়ামিটার, বড় ব্যাস এবং কম দৈর্ঘ্যের রোটর সাধারণত ব্যবহৃত হয় কোন কেন্দ্রে? যদি তোমাকে জিজ্ঞেস করে বড় ব্যাস মানে ডায়ামিটার অনেক বড় ডায়ামিটার এবং লেন্থে কম, দৈর্ঘ্যে কম, তাহলে নিশ্চয়ই এটা হবে কোন উত্তর? জলবিদ্যুৎ প্রকল্প হবে, জলবিদ্যুৎ প্রকল্পে ব্যবহার করি। নেক্সট যদি তোমাকে কোশ্চেন করে কম ব্যাস, অল্প ব্যাস, কম ব্যাস নয়, ডায়ামিটার কম কিন্তু দৈর্ঘ্যে বড়, রোটরটার দৈর্ঘ্য সাধারণত অনেক বড়, তাহলে সেটা কোন কেন্দ্রে ব্যবহার করব? সেটা থার্মালে ব্যবহার করব, তাপবিদ্যুৎ কেন্দ্রে। তাহলে উত্তরগুলো পেয়ে যাচ্ছ, পরপর তোমাদের 4টে কোশ্চেন আলোচনা করলাম। নেক্সট কোশ্চেন যদি জিজ্ঞেস করে তোমাকে যে ধরো যখন একটা অল্টারনেটরের গতিবেগ 3000 আরপিএম থেকে কমে 1500 আরপিএম করা হয়, তখন উহার প্রতি ফেজে উৎপন্ন তড়িৎচাপ আগের তুলনায় কি হবে? যদি কোনো একটা অল্টারনেটর, ধরো এই অল্টারনেটরটা 3000 আরপিএম এ চলছিল, হঠাৎ করে 3000 আরপিএম থেকে এর স্পিডটাকে 1500 আরপিএম করে দিলে, হাফ করে দিলে, তাহলে এর থেকে যে ভোল্টেজ উৎপন্ন হবে, মানে এর যে ভোল্টেজ কোথায় পাচ্ছ? এইখানে পাচ্ছ, আউটপুটে ভোল্টেজ কোথায় পাচ্ছ? এখানে। এই অল্টারনেটরটা আগে 3000 আরপিএম এ চলছিল, এটা এখন 1500 আরপিএম এ চলছে, তাহলে 1500 আরপিএম এ চললে এখানে উৎপাদিত ভোল্টেজ কি হবে? কমে যাবে। দেখো কিভাবে কমবে না, হচ্ছে আমরা জানি ns = 120 f/p, সিঙ্ক্রোনাস স্পিডের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ভোল্টেজ। স্পিড যদি কমে যায় ভোল্টেজ কমে যাবে। 3000 আরপিএম এ চলছিল, 1500 আরপিএম এ করে দিয়েছে, তাহলে ভোল্টেজও হাফ হয়ে যাবে। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন তোমাদের যদি জিজ্ঞেস করে এখন বড় যত অল্টারনেটর থাকে তাতে স্লিপ রিং এর সংখ্যা কটা? স্লিপ রিং তোমাদের আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম। এই দেখো, এই যে দুটো রিং আছে, স্লিপ রিং এর উপরে কার্বন ব্রাশ বসানো আছে, দেখতে পাচ্ছ? বড় যত অল্টারনেটর আছে সমস্ত অল্টারনেটরের স্লিপ রিং এর সংখ্যা যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে স্লিপ রিং কটা থাকছে? দুটো। স্লিপ রিং এর সংখ্যা সবসময় হচ্ছে 2। স্লিপ রিং এর সংখ্যা সবসময় হচ্ছে দুটো। স্লিপ রিং কেন ইউজ করেছে দেখতে পাচ্ছ? স্লিপ রিং কোনটাকে বলে দেখে নিলে, স্লিপ রিং এর সংখ্যা সবসময় কিন্তু দুটো। নেক্সট যদি তোমাকে জিজ্ঞেস করে একটা অল্টারনেটরে পাওয়ার ফ্যাক্টর নির্ধারিত হয় কিসের উপর? এই যে অল্টারনেটর তো এসি অ্যাপারেটর, তাহলে এসি অ্যাপারেটরসে অবভিয়াসলি পাওয়ার ফ্যাক্টর থাকবে। তাহলে এই পাওয়ার ফ্যাক্টরটা কার উপর ডিপেন্ড করে? পাওয়ার ফ্যাক্টর সবসময় ডিপেন্ড করে হচ্ছে আমরা এসিতে ব্যবহার করি 3 রকম লোড। তাহলে 3 রকম লোড যে ব্যবহার করি, রেজিস্টিভ, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ, এই পাওয়ার ফ্যাক্টর অবভিয়াসলি এই অল্টারনেটরে ডিপেন্ড করবে লোডের উপর। অল্টারনেটরে পাওয়ার ফ্যাক্টর সবসময় ডিপেন্ড করবে কার উপর? লোডের উপর। লোড যেমন হবে সেই অনুপাতে পাওয়ার ফ্যাক্টর বাড়বে কমবে,
ঠিক আছে? যদি রেজিস্টিভ লোড লাগাও তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চলবে, যদি ইন্ডাকটিভ লোড লাগাও তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলবে, যদি ক্যাপাসিটিভ লোড লাগাও তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টরে চলবে। তাহলে তোমাকে জিজ্ঞেস করবে যে অল্টারনেটরের পাওয়ার ফ্যাক্টর কার উপরে ডিপেন্ড করে? অল্টারনেটরের পাওয়ার ফ্যাক্টর অবভিয়াসলি কিন্তু লোডের উপরে ডিপেন্ড করে। লোড মানে এই আউটপুটে কেমন লোড লাগাচ্ছি আমি তার উপর ডিপেন্ড করছে, বুঝতে পারলাম? এরপরে কোশ্চেন যেটা তোমাকে জিজ্ঞেস করবে, একটা অল্টারনেটরে লোডের পাওয়ার ফ্যাক্টর খুব বেশি লিডিং হয়ে গেলে টার্মিনাল ভোল্টেজ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উৎপন্ন চাপ কি হবে? কোশ্চেনটার মানে বলছে একটা অল্টারনেটর লোডে পাওয়ার ফ্যাক্টর খুব বেশি, মানে এখানে পাওয়ার ফ্যাক্টর লিডিং, খুব বেশি পাওয়ার ফ্যাক্টর আছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর খুব বেশি লিডিং হয়ে গেছে, লিডিং ভোল্টেজ থেকে কারেন্ট লাগিয়ে গেছে, লিডিং ভোল্টেজ থেকে কারেন্ট লাগিয়ে যাওয়াকে বলছি আমরা লিডিং, তা লিডিং হয়ে গেছে। এবারে বলছে তাহলে টার্মিনাল ভোল্টেজ, এই টার্মিনালে ভোল্টেজ স্বাভাবিক রাখতে, এখানে ভোল্টেজটা যদি ধরো 220 পাই বা 230 পাই, এই ভোল্টেজটা নর্মালি ঠিকঠাক রাখতে, এই ভোল্টেজটা ঠিকঠাক রাখতে আমাদের উৎপন্ন যে তড়িৎ চাপ, এখান দিয়ে যে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে সেটা হ্রাস পাবে, সেটা সবসময় কিন্তু কমে যাবে। কেন না? ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকছে, তাহলে ল্যাগিং, ভোল্টেজ থেকে কারেন্ট এগিয়ে থাকছে, লিডিং। তাহলে আমাকে বললো একটা অল্টারনেটর লোডের পাওয়ার ফ্যাক্টর, যে লোড আমি লাগিয়েছি সেই লোডে পাওয়ার ফ্যাক্টর খুব লিডিং হয়ে গেছে, মানে ভোল্টেজ থেকে কারেন্ট লাগিয়ে গেছে, সেক্ষেত্রে তাহলে কি হবে? ভোল্টেজ এখানে কি হয়ে যাবে? কমে যাবে, তাহলে ভোল্টেজ সেখানে হ্রাস পাবে, বুঝতে পারলে? ভোল্টেজ থেকে কারেন্ট আগিয়ে গেছে তাহলে ভোল্টেজ হ্রাস পাবে, মানে ভোল্টেজ কমে যাবে, লো হয়ে যাবে। এরপরে যদি কোশ্চেন বলে তোমাকে কোনো একটা অল্টারনেটরে বিনা লোডে, এই অল্টারনেটরে কোনো লোড এখন তো লাগানো নেই, দেখো কোনো লোড লাগানো নেই, বিনা লোডে অল্টারনেটরের প্রাইম মুভার মানে প্রথম যে সাপ্লাই হচ্ছে, সেটা প্রাইম মুভারের সাহায্যে দিচ্ছি, সেটাকে আমরা পনি মোটর বলি। ছোট একটা পনি মোটরের সাহায্যে আমরা ডিসি সোর্স দেই, তাকে আমরা পনি মোটর বলি। এই ক্ষেত্রে হচ্ছে কি অল্টারনেটরে নিজে সেলফ এক্সাইটেড হচ্ছে, তাহলে হচ্ছে বিনা লোডে অল্টারনেটরের প্রাইম মুভারে গৃহীত শক্তি ব্যয়িত শক্তি হয় বিনা লোডে অপচয় মেটাতে, নো লোডে লস মেটাতেই সাহায্য করে। তাহলে কোশ্চেনটা কি হলো? বিনা লোড, কোনো অল্টারনেটরে কোনো লোড লাগানো নেই, তাহলে প্রাইম মুভারে যে গৃহীত শক্তি, প্রাইম মুভার মানে প্রথমে যে মুভ আমরা করছি, অল্টারনেটরটাকে প্রথম যে ঘোরাচ্ছি, হাত দিয়ে হোক যেভাবেই হোক ঘোরাচ্ছি, তাহলে ঘোরালে তার যে গৃহীত শক্তি আর যে ব্যয় হচ্ছে যে শক্তি ব্যয় হয়ে যাচ্ছে, সব সময় বিনা লোডে অপচয় মেটাতে, নো লোডে লস মেটাতে, নো লোডে। নেক্সট হচ্ছে স্যালিয়েন্ট পোল টাইপ অল্টারনেটরে সাধারণত ব্যবহৃত হয় লো অ্যান্ড মিডিয়াম স্পিডের প্রাইম মুভারের সঙ্গে। স্যালিয়েন্ট পোল হচ্ছে লো স্পিড, স্যালিয়েন্ট পোল হচ্ছে লো স্পিড, লো অ্যান্ড মিডিয়াম স্পিডের জন্য আমরা স্যালিয়েন্ট পোল অল্টারনেটর, আর হাই স্পিডের জন্য হচ্ছে নন স্যালিয়েন্ট, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন যদি তোমাকে জিজ্ঞেস করে একটা 50 হার্জ সাপ্লাই দেবো, এটা দিয়ে 50 হার্জ ফ্রিকোয়েন্সি উৎপন্ন করবো, তাহলে এর আরপিএম কত হবে? 50 হার্জ সাপ্লাই দিতে গেলে আরপিএম কত হবে বলো? তোমাকে যদি জিজ্ঞেস করে NS = 120 f/p, তাহলে NS এর মানটা বার করতে হবে। NS মানে সিনক্রোনাস স্পিড, 120 f কত? 50/p, p হচ্ছে মিনিমাম পোল সংখ্যা 2, মিনিমাম পোল সংখ্যা 2, 2 এর নিচে আর পোল সংখ্যা হয় না তো, দুটো পোলের নিচে তো আর অল্টারনেটর তৈরি হবে না, 2 নালে 4 নালে 6, তাহলে মিনিমাম পোল সংখ্যা যদি তুমি 2 ধরে নাও তাহলে কত হবে? 3000 আরপিএম, ক্যালকুলেশন করলে 3000 আরপিএম বেরোবে, তাই তো? তারপরে কোশ্চেন যদি তোমাকে জিজ্ঞেস করে অল্টারনেটরে উৎপন্ন তড়িৎ চাপের অভিমুখ নির্দেশ করতে যে নিয়ম প্রয়োগ করা হয়, অল্টারনেটরে যে তড়িৎ চাপ, যে ভোল্টেজ, এর যে অভিমুখ কোন দিকে হবে, কোন প্রিন্সিপাল কাজ করে এখানে, কোন নীতি কাজ করে? ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, ডান হস্ত নিয়ম, ফ্লেমিং এর ডাইন হস্ত নিয়ম। ডিসি জেনারেটরে যেমন রাইট হ্যান্ড রুল, অল্টারনেটরও ভোল্টেজ উৎপন্ন করছে, তাহলে এরও রাইট হ্যান্ড রুল, ঠিক আছে? তাহলে অল্টারনেটরে কত ভোল্টেজ উৎপন্ন হতে পারে সেটা মানে অল্টারনেটরের তড়িৎচাপের অভিমুখ কোন দিকে হবে, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে এর অভিমুখটা যাবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে ফ্লেমিং রাইট হ্যান্ড রুলের উপর। নেক্সট কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অল্টারনেটরে উৎপন্ন তড়িৎচাপের ফ্রিকোয়েন্সি কার উপর নির্ভর করে, এর ফ্রিকোয়েন্সিটা কার উপর নির্ভর করে, কত হার্জ ফ্রিকোয়েন্সি হবে?
ফ্রিকোয়েন্সি দুটোর উপরে ডিপেন্ড করবে, একটা হচ্ছে সিনক্রোনাস স্পিড এনএস, কারণ এনএস ইকুয়াল টু 120 f/p, তাহলে ফ্রিকোয়েন্সি দুটোর উপরে ডিপেন্ড করছে, একটা হচ্ছে সিনক্রোনাস স্পিড আর একটা হচ্ছে পোল, একটা সিনক্রোনাস স্পিড আর একটা হচ্ছে পোল, এই দুয়ের উপরে এর কিন্তু ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করছে, কারণ এনএস ইকুয়াল টু 120 f/p, তাহলে এফ ভ্যারি করছে সিনক্রোনাস স্পিডের সাথে অথবা পোলের সাথে, তাই তো ফ্রিকোয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে পোলের সাথে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে সিনক্রোনাস স্পিডের সাথে। বোঝা গেছে? এর পরে কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে একটা অল্টারনেটরে 8টা পোল আছে, ধরো 8টা পোল আছে, অল্টারনেটরের রোটর এক পাক ঘুরলে কত ইলেকট্রিক্যাল ডিগ্রি অতিক্রম করবে। ধরো এই একটা অল্টারনেটর রয়েছে, এই অল্টারনেটরে ধরে নাও 8টা পোল আছে, সাপোজ 8টা পোল আছে, তাহলে 8টা পোল আছে, 8টা পোল যদি থাকে, সিঙ্গেল মানে নর্থ পোল আর সাউথ পোল মিলে একটা পোল, তাহলে একটা পোল মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে 8টা পোল হলে কি হবে, 18 এর সাথে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে আসবে মনে হয় 1440 ডিগ্রি আসবে, ঠিক? তাহলে একটা পোল মানে যদি 8টা পোল বলে, যদি 8টা পোলের জায়গায় 6 পোল বলে তাহলে কি করবে, তাহলে 6 এর সাথে নিশ্চয়ই 180 গুণ করতে হবে, যত ডিগ্রি আসবে তত ইলেকট্রিক্যাল ডিগ্রি হবে, কারণ সবসময় খেয়াল রাখতে হবে নর্থ পোল এবং সাউথ পোল মিলে একটা ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। তাহলে এখানে যতগুলো তোমাকে পোল বলবে, যতগুলো পোল বলবে সেই পোল অনুপাতে এটা হবে, তাহলে এখানে 8 পোল হলে কি হলো, 1440 হলো, তাই তো? এরপরে কোশ্চেন যদি তোমাকে জিজ্ঞেস করে অল্টারনেটরে এক্সাইটার একটা কি, এক্সাইটেশন যে দিচ্ছি আমরা ফিল্ডে, যে এক্সাইটেশন দিচ্ছি এটা কি? এক্সাইটেশন বলতে গেলে একটা ছোট ডিসি শান্ট জেনারেটর যার ভোল্টেজ ভ্যারি করে 125 থেকে 250 ভোল্টের মধ্যে। এক্সাইটেশন মানে হচ্ছে যেটাতে স্টার্টিং মুহূর্তে আমরা ফিল্ডে যে এক্সাইটেশন করছি, স্টার্টিং মুহূর্তে যে ফিল্ডে এক্সাইটেশন করছি, তার জন্য একটা ছোট একটা ডিসি শান্ট জেনারেটর, তার ভোল্টেজ কত, 125 থেকে 250, 125 থেকে 250 ভোল্টের মধ্যে এক্সাইটেশন কিন্তু অলরেডি দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? এরপরে যদি তোমাকে কোশ্চেন করে যে একটা অল্টারনেটর অধিক এক্সাইটেড হয়ে গেল, তখন মেশিনটা কিভাবে চলবে, লিডিং এ চলবে না ল্যাগিং এ চলবে? ওভার এক্সাইটেশন মানেই হচ্ছে লিডিং, আন্ডার এক্সাইটেশন মানেই হচ্ছে ল্যাগিং। তোমাকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছিলাম, ওভার এক্সাইটেশন হলে লিডিং এ হবে, আন্ডার এক্সাইটেশন হলে ল্যাগিং হবে। তাহলে কোনো একটা মেশিন যদি ওভার এক্সাইটেশন হয়ে যায় তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টরে চলবে। এরপরে যদি তোমাকে কোশ্চেন করে টার্মিনাল ভোল্টেজের মান বজায় রেখে অতিরিক্ত ল্যাগিং লোডে বিদ্যুৎ সরবরাহ করতে হলে একটা অল্টারনেটরের প্রয়োজন। বলছে টার্মিনাল ভোল্টেজ, এইখানে যে ভোল্টেজটা আছে, এইখানে যে টার্মিনালে যে ভোল্টেজটা পাবো এই তারে, এই ভোল্টেজটা আমরা কিন্তু 1 রাখবো, এবং অতিরিক্ত ল্যাগিং মানে আন্ডার এক্সাইটেশন, ল্যাগিং বিদ্যুৎ সরবরাহ করতে হলে একটা অল্টারনেটরের প্রয়োজন হচ্ছে ফিল্ডে উত্তেজন কিন্তু অতি উচ্চ মানের করতে হবে, অর্থাৎ ফিল্ডে এক্সাইটেশন বেশি করতে হবে যদি টার্মিনাল ভোল্টেজ সেম মেনটেন করতে হয়। অথচ এখানে লোডে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং, ভালো করে বোঝো, এদিকে লোড যেগুলো লাগিয়েছি সব ল্যাগিং লোড, ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকে। আর এই টার্মিনাল ভোল্টেজ যদি ঠিকঠাক রাখতে হয়, তাহলে টার্মিনাল ভোল্টেজ যদি ঠিকঠাক রাখতে হয়, যদি ল্যাগিং লোড এটা চলে, টার্মিনাল ভোল্টেজ যদি সেম রাখতে হয়, তাহলে অল্টারনেটরে এক্সাইটেশনটা আমরা ওভার এক্সাইটেশন করব। যতটা ল্যাগিং আছে ততটা আমরা লিডিং করে দেবো, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আন্ডার এক্সাইটেশন, ওভার এক্সাইটেশন, যদি এখানে ভোল্টেজটা ঠিকমতো মেনটেন করতে হয়, তাহলে যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে যদি চলে এটা, তাহলে টার্মিনাল ভোল্টেজ যদি ফিক্সড রাখতে হয়, তাহলে অল্টারনেটরকে আমাদের ওভার এক্সাইটেশনে চালাতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো ভালো করে বুঝতে পারলে। এর পরবর্তী কোশ্চেন আরো কিছু আছে, সেই কোশ্চেনগুলো আমরা
নেক্সট টাইম আলোচনা করছি নেক্সট পর্বে। এটা আমি তোমাদের পার্ট 1 বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য তোমাদের আরও কোশ্চেন করার দরকার ছিল। সেই কোশ্চেনগুলো আমি সবগুলো কমপ্লিট করতে পারলাম না, তাই কিন্তু আমি নেক্সট ভিডিও আরেকটা করছি, যেটা দিয়ে তোমরা নেক্সট কতগুলো কোশ্চেন তোমাদের এই অল্টারনেটর থেকে হতে পারে সেটা তোমরা দেখে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ।